বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাছ চাষি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরকার এগ্রিভিশন এবং সরকার অ্যাগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন সরকার বলছি। আমি আজকে আপনাদের সামনে একটি নামমাত্র খরচে মাছ চাষ যে একটা ফর্মুলা নিয়ে আমরা গত 2 বছর যাবৎ প্রায় কাজ করছি এবং সেই ফর্মুলাটার নাম দিয়েছি আমরা অ্যাকোয়ানেচার এবং এই ফর্মুলাটা নিয়ে আজকে কথা বলবো। আর আমাদের আসলে কাজ করার একটা প্রেক্ষাপট হলো, আপনারা জানেন গত 2 বছর যাবৎ আমাদের অ্যাকোয়াকালচার সেক্টরের অবস্থা খুবই খারাপ, স্পেশালি ফিশারিজ বা মাছের সেক্টরটা প্রায় প্রোডাকশন খরচ কোনোভাবেই উঠছে না। লাস্ট ইয়ার মানে 2018-তে অলমোস্ট 20% চাষি ঝরে গেছে আর 30% চাষি একটা ক্রপ মিস করেছে, মানে করেই নেই, যে মানে তারাও ভীত যে আমার খরচ ওঠেই না। আসলে এটার মূল কারণটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। যদি বাজার ব্যবস্থাপনা নিয়ে আমরা সরকার, বেসরকারি উদ্যোক্তা এবং মাছ চাষিদের যেসব সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ না করে, তাহলে আসলে আগামীর দিন অনেক অনেক চ্যালেঞ্জের আসছে, এটা নিঃসন্দেহে। এখনই সময় আছে, এখনই বাজার ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে, কারণ মধ্যস্বত্বভোগীরা সবই নিয়ে নেয়, চাষির হাতে জিরো, কিছুই থাকে না। চাষিকে আমাদের জাতির স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে আসলে। আর মাছের এই দাম কমে যাওয়াতে আসলে মাছ চাষের উৎপাদন কীভাবে খরচ কমানো যায়, খাদ্যের খরচ কমানো যায়, এটা নিয়ে কাজ করতে গিয়ে আমার এই অ্যাকোয়ানেচার নিয়ে কাজ করা। এই অ্যাকোয়ানেচার তাদের জন্যই প্রযোজ্য যারা কার্প জাতীয় মাছ চাষ করেন অথবা কার্প এবং অল্প ঘনত্বের তেলাপিয়া চাষ করেন, তাদের জন্য এটা 100% ওকে। আর যারা কমার্শিয়াল চাষ করেন তারাও এটা প্রথম দিকে পানির প্রাকৃতিক খাবার পরীক্ষাপূর্বক ব্যবহার করতে পারেন। তাতে করে হবে কি, আপনার এফসিআর উন্নত হবে এবং মাছের কালার সুন্দর আসবে এবং অ্যাকোয়ানেচার যারা ব্যবহার করে তাদের মাছের রেট অন্যান্য খাবার খাইয়ে যে সমস্ত মাছ বিক্রি করতে দেওয়া হয় তাদের চেয়ে নিঃসন্দেহে বেশি হবে, কারণ এতে অনেকটা ন্যাচারাল কালার আসে। এই জন্যই আমি আপনাদের সামনে এখন অ্যাকোয়ানেচার নিয়ে কথা বলবো। 100% জন্য অ্যাকোয়ানেচারের যে ফর্মুলাটা, এটার জন্য কী কী লাগবে সেটা নিয়ে আমি কথা বলছি। এক হচ্ছে, প্রথমেই লাগবে চাউলের কুড়া, অটো রাইস মিলের কুড়াটা লাগবে 25 কেজি, চিটাগুল লাগবে 5 কেজি, হাঁসের বা মুরগির ডিম লাগবে 4টি, বেকারিতে যে ব্যবহার করা ইস্ট লাগবে 250 গ্রাম, ডালের ভেষজ লাগবে 2 কেজি, দেশি গরুর তাজা গোবর লাগবে, যেটার মানে গোবরটা ফেলেছে 12 থেকে 16 ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে, তার চেয়ে বেশি সময় হয়ে গেলে ব্যবহার করা যাবে না। এই ধরনের দেশি গরুর তাজা গোবর লাগবে 20 কেজি। আর দেশি গরুর গোবর যেহেতু বলেছি সেহেতু একটু বলতে হয়, আমিও গরুর সরাসরি গোবর পুকুরে ব্যবহার করার পক্ষে না, এবং এখানে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলোর বিভিন্ন রকমের অবজেকশন আছে গরুর গোবর ব্যবহারের ক্ষেত্রে। তো আমাদের দেশি গরুর গোবর আর বিদেশি গরুর গোবর আসলে একটা, কারণ আমাদের দেশি গরুর গোবরকে কোনো অ্যান্টিবায়োটিক কিছুই খাওয়ানো হয় না, এগুলি দেশীয় পরিবেশে লালিত পালিত হয় এবং দেশীয় গরুর গোবরে বরং উপকারী অণুজীব আছে। আর আমি সরাসরি গোবরকে না দিয়ে গোবরকে ফার্মেন্টেশন করে দেওয়ার পক্ষপাতী। তাতে করে হয় কি, গরুর গোবরের প্রোবায়োটিকগুলো ফার্মেন্টেশন হয়ে উল্টা অনেক উপকার করে পুকুরে। আমরা একটা জিনিস জানি যে যখন নাকি আমরা ধান পাই, ধান আমরা খেতে পারি না। ধানকে যখন প্রসেস করে চাল করি তখন অল্প কিছু চাল আমরা খেতে পারি। চাল থেকে যখন ভাত করি আমরা, তখন আমরা ভালোভাবেই খেতে পারি। আবার ভাত থেকে যখন এটা মলে পরিণত হয় আমাদের, তখন আর এটা খাওয়াই যায় না। তাইলে আমরা দেখলাম কি, একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন রূপে থাকলে ব্যবহার করা যায়, তেমনি গোবরও ঠিক এমনই একটা ব্যাপার। আমরা যদি ফার্মেন্টেশন করি
তাহলে এটা ব্যবহার করতে গেলে কোনো সমস্যাই নেই, বরং এটার থেকে অনেক অনেক বেশি আমরা উপকার পেতে পারি। তারপর লাগবে খালের পরিষ্কার পানি, চলমান খালের পরিষ্কার পানি অথবা বড় পুকুরের পানি যেটার pH 7-এর উপরে আছে, সবচেয়ে ভালো 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকে। তারপরে লাগবে বাঁশ ঝাড়ের গোড়ার তাজা মাটি অথবা নতুন কোরল উঠছে যে বাঁশ ঝাড়ের সেই কোরলের যে মাটি, এবং অথবা বড় গাছের গোড়ার মাটি লাগবে, এবং ফ্রেশ মাটি, কোনো শ্যাওলা পড়া কোনো মানে বিশ্রী পরিবেশের মাটি হলে হবে না, একটা তাজা মাটি লাগবে, এবং যে মাটিতে গত 5 বছরে কোনো রাসায়নিক কোনো পেস্টিসাইড ইউজ হয় নাই। এবং আমরা জানি প্রাকৃতিক পরিবেশে যে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আছে প্রায় 95%-এরও বেশি, আর 5%-এরও কম আছে অপকারী ব্যাকটেরিয়া। তাহলে আমাদের এই যে বাজারের যে মাটি, যেখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল বা রাসায়নিক কিছু ইউজ হয় নাই, সেখানেই প্রোবায়োটিকগুলো বেশি পরিমাণে থাকে। তো সেই জন্যই এই মাটি সংগ্রহ করা। তারপর লাগবে একটি বালতি, তারপর 200 থেকে 250 লিটার পানি ধরে এই ধরনের একটা লাগবে, ড্রাম লাগবে বড়, এবং লাগবে 7-8 ফিট লম্বা একটা বাঁশ লাগবে। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করব, এইগুলো দিয়ে আমরা 2টা মিশ্রণ বানাবো। 2টা মিশ্রণের মধ্যে আমি প্রথম মিশ্রণে কী কী লাগবে এটা বলছি। 3 কেজি চিটা গুড়, 4টা ডিম, 150 গ্রাম ইস্ট, 2 কেজি ডালের ভেষজ প্রথমে 10 লিটার পানির সাথে মিশিয়ে আমরা ড্রামে ঢালব। তারপরে আমরা কি করব, 300 গ্রাম যে মাটি আছে সেটা হাতের গুঁড়ো করে আমরা ড্রামে ঢেলে দিব। তারপর আমরা ওইখানে প্রয়োজনে আরও 100 লিটার পানি ঢালব ড্রামের মধ্যে। তারপর কি করতে হবে, আমাদের বাদবাকি যেগুলো আছে মানে গোবর, সে বাদবাকিগুলো কী করবো, গোবর বা বেসন, মনে হয় আগেই বলেছি আমি যে বেসন দিয়ে দিবেন 2 কেজি বেসন, আর বাদবাকি যে গোবর আছে গোবরটাও পানিতে গলে ভালোভাবে ড্রামে ঢালতে হবে। ঢেলে তারপরে আমরা ড্রামটা পানি দিয়ে ভরিয়ে দিব, আধা ফিট জায়গা বাকি রেখে উপরে। তাহলে প্রথম মিশ্রণে কী কী লাগছে বললাম, 3 কেজি চিটা গুড়, 4টা ডিম, 150 গ্রাম ইস্ট, 2 কেজি ডালের ভেষজ, তারপর হচ্ছে 300 গ্রাম মাটি, তারপরে 20 কেজি দেশি গরুর তাজা গোবর, এগুলো দিয়ে প্রায় 200 লিটারের পরিমাণ পানি দিয়ে আমরা ঘড়ির কাঁটার দিশায় 20-30 বার বা 50 বার আমরা ঘুরাবো। ঘড়ির কাঁটার দিশায় ঘোরানোর কারণ হলো পৃথিবীও ঘড়ির কাঁটার দিশায় ঘুরে। এইভাবে যদি ঘোরানো হয় তাহলে প্রোবায়োটিকের মাল্টিপ্লিকেশনটা ভালো হয়। এইভাবে ঘুরিয়ে আমরা একটা ছালা মানে পাটের ছালা অথবা সুতি কাপড় দিয়ে আমরা একটা ঘরের মধ্যে রেখে দিব। কোনোভাবেই বৃষ্টির পানি অথবা সূর্যের আলো এটাতে ঢুকতে পারবে না, অথবা বাহির থেকে কোনো কিছু এটার ভিতরে ঢুকতে পারবে না। যদি ঢুকে তাহলে প্রোবায়োটিক এই ফার্মেন্টেশনটা নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা যখন তৈরি করা হয় তখন দেখবেন কি গোবরের একটা বাজে স্মেল থাকবে, কিন্তু এটা যখন ফার্মেন্টেশন হয়ে যাবে প্রয়োগ করার সময় দেখবেন একটা ভালো স্মেল আসতেছে। এই ভালো স্মেলটারই প্রমাণ করে যে এখানে আছে প্রোবায়োটিক। আর যদি বাজে স্মেল আসে তাহলে বুঝতে হবে এটা পচে গেছে, আর ভালো স্মেল থাকলে বুঝতে হবে এখানে প্রোবায়োটিক আছে। আর এই অ্যাকোয়ানেচারটা আসলে এক ধরনের একটা সিনবায়োটিক। সিনবায়োটিক বলা হয় প্রোবায়োটিক, এবং প্রিবায়োটিকের মিশ্রণে হয় সিনবায়োটিক। প্রিবায়োটিক কি তাহলে? প্রিবায়োটিক হচ্ছে প্রোবায়োটিককে মাল্টিপ্লিকেশন করতে যে সহায়তা করে সেটাই হচ্ছে প্রিবায়োটিক। আচ্ছা, তারপরে কী করতে হবে, 48 থেকে 60 ঘন্টা পরে গরমের দিনে, তারপরে অথবা শীতের দিনে 72 থেকে 84 ঘন্টা পরে সমস্ত পুকুরে সকাল 10টা থেকে 12টার মধ্যে সূর্য আলোকিত দিনে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। যদি কোনো বৃষ্টির দিনে অথবা ঘন কুয়াশাচ্ছন্ন দিনে প্রয়োগ করা যাবে না, কারণ সূর্যের আলো ব্যতীত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যতীত পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে না। আর তখন যদি আমরা প্রয়োগ করি তাহলে এখান থেকে আমরা কোনো সফলতা আমরা পাবো না। সেই জন্যই
আমরা সবসময় অ্যাকোয়ানেচার দেওয়ার আগে আমরা ভালো করে পুকুরের পানি, প্রাকৃতিক খাদ্য এবং পারিপার্শ্বিক পরিবেশ পরীক্ষাপূর্বকই এটা দিব। আচ্ছা, প্রথম মিশ্রণটি দেওয়ার পরের দিন আমরা দ্বিতীয় মিশ্রণটি বানাবো। দ্বিতীয় মিশ্রণের জন্য কী কী বাকি রইল? প্রথম 25 কেজি চালের গুঁড়া থেকে 3 কেজি দেওয়া হয়েছে ওইখানে, তাহলে রয়ে গেল আর 22 কেজি। আর 5 কেজি চিটার গুড় থেকে 3 কেজি দেওয়া হয়েছে প্রথম মিশ্রণে, তাহলে রইল আর 2 কেজি। আর ইস্ট থেকে 250 গ্রাম থেকে 150 গ্রাম দেওয়া হয়েছে প্রথম মিশ্রণে, তাহলে বাকি আছে আর 150 গ্রাম। তাহলে এখন এই আর ডালের ভেষণ এবং আর হচ্ছে আপনার ডিম, এগুলো প্রথম মিশ্রণে দেওয়া হয়ে গেছে। তাহলে দ্বিতীয় মিশ্রণের জন্য আমরা প্রথমে 3 কেজি পানির সাথে 150 গ্রাম ইস্ট এবং 2 কেজি চিটাগুড় ভালোভাবে মিশাবো। মিশিয়ে এই 3 কেজিতে মিশ্রিত পানিটা 22 কেজি কুড়ার উপরে ভালোভাবে ছিটাইয়া দিয়ে মিশাবো। মিশিয়ে আবার আমরা ড্রামে 48 ঘন্টার জন্য রেখে দিব। আচ্ছা, প্রথম মিশ্রণটি আমি ভুলে গিয়েছিলাম, বলি নাই যে যখন আমরা ঢেকে রাখবো তখন প্রত্যেক দিন সকাল বিকাল ওই 48 থেকে 72 ঘন্টা তো আমরা ওয়েট করবো, কিন্তু তার আগে আমরা প্রত্যেক দিন সকাল বিকাল ঘড়ির কাঁটার দিশায় 15-20 বার করে আমরা ঘুরিয়ে দিব ওই বাঁশ দিয়ে আবার ঢেকে রাখবো। আর দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে এটা ঘোরানোর কোনো দরকার নেই, এটা এইভাবেই রেখে দেবেন 48 ঘন্টা। 48 ঘন্টা পরে এটা আবার সূর্য আলোকিত দিনে সকাল 10টা থেকে 11টার সময় সারা পুকুরে ছিটিয়ে দিবেন। আজকে সূর্য ওঠে নাই, ভালো কথা, 1 দিন 2 দিন ওয়েট করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। দুটোটা মিশ্রণের ক্ষেত্রে আরও 2 দিন অপেক্ষা করতে পারবেন, যাতে 2 দিন অপেক্ষা, যখন সূর্য উঠবে সেই সময়ই আপনারা দিবেন। আর দ্বিতীয় মিশ্রণটাও যখন রেডি হবে আপনি অবাক হয়ে যাবেন, এত ভালো একটা স্মেল আসবে, আনবিলিভেবল। আপনার মনে হবে যে আপনি নিজেই খান। আসলে প্রোবায়োটিক থাকলে এটাই হচ্ছে বোঝার উপায়, যেখানে প্রোবায়োটিক আছে এখানে ভালো স্মেল আসবে, আর যেটা প্রোবায়োটিক এটা পচে যাবে। আসলে আগে আমরাও পচা জিনিস দিছি, যেগুলো হয়তো বা ফার্টিলাইজার কাজ করছে। অনেক সময় অনেকে বলে থাকে যে এইগুলা খাবে মাছের খাদ্য, না, পচা জিনিস মাছ খায় না, মাছকে খাওয়ানো উচিত না, তাতে করে মাছের বডিতে আর এটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, এবং খারাপ পরিবেশে থাকা মাছও মানুষের জন্য কিন্তু সহনীয় নয়। সেই জন্য পচা গলার দিন শেষ, এবার ফ্রেশ খাবে বাংলাদেশ। যাই হোক, আমি যেটা বলছি, তো এই ফ্রেশ যে ইয়েটা খাবে, এবং আমার যে ফর্মুলাটা বাংলাদেশ, ভারত সহ আমাদের উপমহাদেশের প্রত্যেকটা চাষির জন্যই উপকারী, যারা কার্প জাতীয় মাছ চাষ করেন। তো তাহলে কী হলো, এখানে যেহেতু আমরা দেখবো ভালো স্মেল আসছে, সেহেতু আমরা বুঝিয়ে নিতে পারি যে এখানে প্রোবায়োটিক আছে, সেই জন্যই এখান থেকে ভালো স্মেল আসছে। আচ্ছা, এটা দেওয়ার যারা প্রকৃতি নির্ভর মাছ চাষ করেন অথবা কার্প জাতীয় মাছ চাষ করেন, তারা এই ফর্মুলাটা দেওয়ার 15 দিন পর থেকে তারা কি করবেন, 4 কেজি কুড়া, 500 গ্রাম চিটাগুড় এবং 500 ml পানি, এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথমে পানির সাথে চিটাগুড়টা মিশালেন, তারপরে 4 কেজি কুড়ার মধ্যে ছিটিয়ে দিলে 24 ঘন্টা আগে মিশিয়ে রেখে দিবেন এক জায়গায়। আর 1 কেজি করে খৈল, এটা কিন্তু বলতেছে 1 একরের ডোজ, 1 কেজি খৈল আলাদাভাবে ভিজিয়ে রাখবেন প্রতিদিন। এই 4 কেজি কুড়া এবং 1 কেজি খৈলের এটা আবার পরের দিন সকাল 10টা থেকে 12টার মধ্যে মিশিয়ে সূর্যালোকিত দিনে ছিটাই দেবেন পুকুরে। তাইলে দেখবেন পুকুরে গিয়ে পর্যাপ্ত সম্পূর্ণ খাবার বলেন আর প্রাকৃতিক খাবার বলেন সয়লা হয়ে যাবে, মাছ দেখবেন খুব দ্রুত বাড়তেছে। তো এটার জন্য আপনাদেরকে আমি আগেই বলেছি, কার্প জাতীয় মাছ এবং অল্প ঘনত্বে কার্প এবং তেলাপিয়ার মিশ্র চাষে এটা দারুণ রেজাল্ট পাবে নিঃসন্দেহে। আর যারা বাণিজ্যিক চাষ করছেন তারা প্রথম দিকের 1-2 মাস এটা প্রাকৃতিক খাদ্য পরীক্ষাপূর্বক চাষ করতে দিতে পারেন, তাতে করে আপনার FCR উন্নত হবে। আচ্ছা, এখন আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা অ্যাকোয়াকালচারে সিস্টেমে যারা মাছ চাষ করব তাদের পোনা মজুদ সিস্টেমটা নিয়ে একটু কথা বলি। আমরা পোনা মজুদ সিস্টেম 1, এটা হচ্ছে কাতলা 2টা, সিলভার কাপ 3টি, রুই 5টি, কার্পিও 2টি, মৃগেল 1টি, কালীবাউস 1টি, থাই সরপুটি 15টি, তেলাপিয়া 10টি আপনি দিবেন। দেওয়ার আপনি 3 মাস পরে গিয়ে আপনি একটা করে চিতল দিতে পারেন।
একটা চিতল দিতে পারবেন। কারণ পুকুরে 100% যদি 100টা চিতল দেন, কারণ অ্যাকোয়ারেচার দেওয়ার পরে পুকুরের পানি এতটাই ফার্টিল হয়ে যাবে যে এখানে প্রচুর গুড়া মাছ হয়ে যাবে। তো এগুলোকে কমানোর জন্য এবং এটি চিতল তাদেরকে খাদ্য হিসাবে দিবে, তাতে করে হবে কি আপনার এই 100টা চিতলও দেখবেন যে তখন 3 মাস পরে ছাড়লেন না, আপনি যে 8 মাস পরে মাছ বিক্রি করেন, তার চিতলের বয়স থাকে 5 মাস, তখন দেখবেন যে এক একটা মাছ চিতল 500 টাকা করে মিনিমাম বিক্রি করতে পারেন। তাতে করে আমার 50,000 টাকা আপনার বাড়তি ইনকাম হলো। তো অ্যাকোয়ারেচার দিয়ে আমরা দ্বিতীয় ফর্মুলা নিয়ে কথা বলি আমার, সেটা হচ্ছে যে দ্বিতীয় মাছ মজুদটা নিয়ে। এখানে কাতলা একটা, সিলভার কাপ 2টা, বিঘ্যাট 1টি, রুই 5টি, হাঙ্গেরি কার্পিও 2টি, মৃগেল 1টি, কালীবাস 1টি, থাই সরপুটি 12টি ও বাটা 12টি। তবে 2 ক্ষেত্রেই আমি বলি কাতলা, সিলভার কাপ, রুই, হাঙ্গেরি কার্পিও, মৃগেল, কালীবাউস এই মাছগুলা চেষ্টা করতে হবে মিনিমাম যেন 200 গ্রাম সাইজের হয় বা 150 গ্রাম ন্যূনতম হয়, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং আপনি এই 2টা ফর্মুলাতে আমরা যেটা দেখেছি যে প্রতি শতাংশে প্রায় 35 থেকে 40 কেজি করে মাছ হয়। তাহলে তার মানে হচ্ছে কি 3.5 টন থেকে 4 টন আপনি মাছ পাবেন একে করে। এবং যারাই করেছেন, আমরা প্রায় 10টা পুকুরে এই পর্যন্ত অ্যাকোয়ারেচার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে 3টা পুকুরে পরিপূর্ণভাবে করা হয়েছে এবং মাছও বিক্রি করা হয়েছে। এর মধ্যে 2-1টা রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে কি যে উনি খাদ্য বাবদ 8 মাসের চাষে 40,000 টাকা উনি খরচ করেছেন এবং আপনার ইয়াতে মাছ পোনা বাবদ খরচ করেছেন 45,000 টাকা, টোটাল মিলিয়ে 87,000 টাকা খরচ, অন্যান্য সব কিছু মিলিয়ে প্রায় 1,05,000 টাকার মতো ওনার খরচ। কিন্তু উনি যখন মাছ বিক্রি করে তখন ওনার মাছ প্রায় 3.5 লাখ টাকার মাছ বিক্রি হয়ে গেছে। উনি আশা করতেছে আরও 50-60,000 টাকার মাছ বিক্রি করতে পারবে। তার মানে 4 লাখ, 4.25 লাখ টাকা বা 4 লাখ সামথিং। তাহলে ওনার যদি 1 লক্ষ টাকা বা 1,05,000 টাকার মতো আমি খরচও বাদ দিই, তাহলেও দেখা যাচ্ছে যে ওনার 3 লাখ টাকা নেট প্রফিট। 1 লাখ টাকা খরচ, 3 লাখ টাকা প্রফিট, নেট প্রফিট একেবারে খরচ বাদ দিয়ে। তাহলে মোটামুটি মন্দ না। হ্যাঁ, আর এটাতে কি কি খরচ পড়ে দেখেন। একটা অ্যাকোয়ারেচার ডোজ করতে 2টা যে মিশ্রণ করতে খরচ হয় 700 টাকা, 705 টাকা, 10 টাকা এরকম হতে পারে। তার মানে মাসে যদি আপনি 3টা ডোজ করেন তাহলে আপনার খরচ পড়বে 2100 টাকা। আর প্রতিদিন যে 4 কেজি কুড়া এবং 1 কেজি খৈল এবং 500 গ্রাম চিটা গুড় যে মিশ্রণ করে যেই মিশ্রণটা বানাবেন প্রতিদিন, এটাতে খরচ হবে 4 কেজি কুড়ার দাম 60 টাকা, 1 কেজি খৈল 30 টাকা, 90 টাকা, আর চিটাগুড় 12 টাকা 13 টাকা হইলে 103 টাকা হয়, 105 টাকাই ধরলাম। তার মানে যদি আমি 3টা মিশ্রণ 3বার করে দেই তাহলে 2টা মিশ্রণ দিলে 3বার 3 দুগুণে 6 দিন চলে যাবে, তার 24 দিন। 24 দিনে বাদ বাকি 4 কেজি কুড়া সহ ওই মিশ্রণটা দিলে আমার খরচ পড়বে 105 টাকা করে, 2500 টাকা। আর ওইখানে পড়বে 2100 টাকা ওই ফর্মুলাতে খরচ। 2100 আর 2500 মিলিয়ে খরচ হয় 4,600 টাকা। আমি ধরলাম 5,000 টাকায়, তাহলে আমার খাদ্য বাবদ খরচ হচ্ছে কত? 8 মাসে 5,000, 40,000 টাকা খরচ। তাহলে এটা তো বলা যায় বা এটা নামমাত্র মূল্যেই মাছ চাষ বলা যায়। হ্যাঁ, তাহলে আর মাছের পোনা টোনা কেনা বাবদ এবং জমির ভাড়া টাড়া এগুলো হয়তো আসবে। তাহলে মোটামুটি আমার মনে হয় যে আপনার টোটাল মিলিয়ে 1.25 লাখ টাকার মধ্যে আপনি মাছ চাষ করে ফেলতে পারবেন। আর যদি 4 টন মাছ পান তাহলে 1 কেজি মানে আপনি খেয়াল করেন মিনিমাম 120 টাকা করে ধরলেও কিন্তু 5 লাখ টাকা। সেক্ষেত্রে 1.5 লাখ টাকা বাদে 3.5 লাখ টাকা প্রফিট করা সম্ভব। আরেকটা কথা কি, অনেক ক্ষেত্রে আপনারা যদি এখানে এত খাদ্য থাকে, থাই সরপুটিটা প্রথম 4 মাসেই হয় কি প্রায় 700-800 গ্রাম চলে আসে। আপনি যদি পার্শিয়াল হারভেস্ট করে তখন ধরে ফেলেন, আবার যদি থাই সরপুটি ছাড়েন তাহলে 2টা ক্রপ পাচ্ছেন আপনি থাই সরপুটি। এইভাবে করে আপনার বেনিফিট বা এটা অনেক বেশি বাড়ায় ফেলতে পারবেন। আসলে কৌশল করতে হবে, মাছ চাষে লাভ করতে হলে কৌশল করতে হবে, কৌশল ছাড়া আগানো যাবে না। এই বছর আমি আরেকটা মজুদ প্রণালী নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে যে থাই সরপুটি যদি আমরা 500 পিস করে দিই আর যদি আমি 50 পিস করে যদি আমি পুঁটি দেই তাহলেও একটা আশা করি ভালো রেজাল্ট পাবো। তার কারণ হলো তাহলে 8 মাসের কালচারে ভালো একটা বেনিফিট আসবে।
এবং এইটাতে হয় কি, আর হলো কি সবসময় থাই সরপুটিরও রেট ভালো থাকে, বাটারও ভালো থাকে। বাটা যদি দেয় 500 আর থাই সরপুটি 50টা, বাটার রেট সবসময় 150 টাকার উপরে বিক্রি করা যাবে নিঃসন্দেহে। এবং পুটিটা আমরা 120 থেকে 140-এর মধ্যে বিক্রি করা যায়। তো সব মিলিয়ে আমি দেখছি যে এই সিস্টেমটা যে সাকসেসফুল, এখানে প্রায় 50 কেজি করে প্রতি শতক হবে, সেক্ষেত্রে বেনিফিটটা আরও অনেক বেশি হতে পারে। এটা আশা করতেছি, এখন করার পরে আমি ফাইনাল বুঝতে পারবো এবং তারপরে আপনাদের সাথে আবার আমি মত বিনিময় করবো, ব্যাপারটা নিয়ে জানাবো আপনাদেরকে। আর আপনারা আমাকে ভালো ভালো কিছু পরামর্শ দিয়ে, যাতে আমি কাজ করার জন্য আমি আরও উৎসাহী বোধ করি। আর পজিটিভ সমালোচনা অবশ্যই স্বাগত জানাই। আর অপ্রাসঙ্গিক কথা বলে কাউকে আশা করি নিরুৎসাহিত করবেন না, এই ব্যাপারে আপনাদেরকে বিনীত অনুরোধ করব। কারণ আসলে এই ফর্মুলাটা আপনাদের সাথে আমি শেয়ার করার উদ্দেশ্য এটা, কারণ আমার আশা হলো যে এতে যদি মানুষের সামান্যতম উপকার হয়, এখানেই আমার সার্থকতা। আর এখানে আমার কোনো ব্যবসার কোনো ব্যাপার জড়িত নেই। সেই জন্যই আমি এটা আপনাদের সামনে প্রকাশ করতে আমি সাহস বোধ করেছি। আসলে কি অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে কিছুদিন যাবত যে অ্যাকোয়া নেচার সম্পর্কে বলতে বা লিখতে, কিন্তু ফেসবুকে আসলে বলা বা লিখাতে হয় কি, এখানে যেমন স্বাগত জানানোর মতো লোক আছে, তেমনি কিছু সমালোচকও থাকে। এই সমালোচকদের কারণে আমি নিরুৎসাহিত হয়ে হয়তো আমার কাজটা বন্ধ হয়ে যেত। এই জন্য আমি কিছু জায়গায় ব্যবহার করেছি আগে, ফলাফলটা সম্পর্কে নিশ্চিত হয়েছি, তারপরে আপনাদের সামনে এসেছি যে এটা নিয়ে আমি কিছু কথা বলবো। এখন আমার পাশে কেউ সমালোচনা করলেও 2-1 জন লোক আছে যারা আমাকে সমর্থন করে কথা বলতে পারবে, সেই জন্যই আপনাদের সামনে এসে হাজির হলাম। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে এবং এবং আপনাদের জন্য এই ধরনের আরও কিছু ব্যাপার, মাছ চাষে খরচ কমানোর ব্যাপার আরও কী কী করা যায়, নতুন নতুন ভিডিও নিয়ে আমি মাঝে মাঝে আসবো এবং আপনাদেরকে এই ব্যাপারগুলো বলবো, এবং আশা করি আপনাদের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে পড়বে। তো সবার মঙ্গল কামনা করে, সার্বিক মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।